হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর রসায়ন চ্যাপ্টারের একটা অ্যাসাইনমেন্টের সমাধান করব। অ্যাসাইনমেন্টটা তোমাদের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা ও তৃতীয় অধ্যায় পদার্থের গঠন থেকে নেওয়া হয়েছে। তো অ্যাসাইনমেন্টটা আসলে আমাদের কি বলছে আমরা একটু দেখি জিনিসটা। বলছে রৌপ্য একটা প্রয়োজনীয় ধাতু বা পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ে গ্রুপ 11-তে অবস্থিত। এর দুটি আসিটোপ হলো, এটা হচ্ছে 107 এজি বা 107 সিলভার, রৌপ্য মানে সিলভার বুঝি সাধারণত। এটা হচ্ছে 109 সিলভার। প্রকৃতিতে আইসোটোপ দুইটির পর্যাপ্ততার পরিমাণ যথাক্রমে হচ্ছে 51.4%, একটা হচ্ছে 46.6%। রৌপ্যের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক যথাক্রমে 961.8 ডিগ্রি সেন্টিগ্রেড ও 2162 ডিগ্রি সেন্টিগ্রেড। এর তাপ প্রদানের বক্ররেখা বিশ্লেষণ করতে হবে এবং খ নম্বর হচ্ছে গ্রুপ 11 এর প্রথম মৌলটি উপস্তরের ধারণায় ইলেকট্রন বিন্যাস করে এর ব্যাখ্যা করতে হবে। গণনা আছে আইসোটোপ দুটির পর্যাপ্ততার পরিমাণ থেকে মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তাপীয় বক্ররেখার ব্যাখ্যা, এটা হচ্ছে খ নম্বর আছে যে তোমাদের বস্তুর প্রযুক্তি স্তরের ধারণা ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা। আর ঘ নম্বর হচ্ছে তোমাদের মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। সো তিনটা আছে, তিন ক্যাটাগরি কোয়েশ্চেন দিচ্ছে। তো চলো আমরা এটা সলভ করে ট্রাই করি। আমরা ক নম্বর বলছে রৌপ্য গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক যথাক্রমে এত হলে এটা তাপীয় বক্ররেখাটা বের করতে। ফার্স্ট আমরা এটা বের করে ট্রাই করি। আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে পদার্থের তাপীয় বক্ররেখা, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস ও আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব। কর্ম প্রশ্ন উত্তর, এটা হচ্ছে নিম্নে আমাদের রৌপ্যের বা এজিয়ার তাপ প্রদান বক্ররেখা বিশ্লেষণ করা হলো। তাপ প্রদানের বক্ররেখা হচ্ছে যে বক্ররেখায় কোনো পদার্থের তাপ প্রদানের ফলে পরিবর্তন সমূহ দেখা যায় তা বোঝানো যায়, তাকে তাপ প্রদানের বক্ররেখা বলে। দেওয়া আছে এজির গলনাঙ্ক হচ্ছে 961.8 ডিগ্রি সেন্টিগ্রেড ও স্ফুটনাঙ্ক হচ্ছে 162 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অনুযায়ী বক্ররেখা অঙ্কন করা হলো। আমরা যদি বক্ররেখাটা অঙ্কন করি, বক্ররেখাটা হবে অনেকটা এরকম। এখন এটা একটা গ্রাফ, এই গ্রাফটা তুমি আসলে আঁকার কিছু নিয়ম আছে তোমাদেরকে। যদি এটা তোমরা স্কুলে সবাই একটু যোগাযোগ করবা, যখন তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তখন তোমরা একটু ইনশিওর হবা তোমাদের স্কুলে আসলে গ্রাফ পেপারে ড্র করতে বলছে নাকি খাতায় ড্র করলে চলবে। এই কোশ্চেনে সবাই একটু স্যারকে একটু জিজ্ঞেস করবা। তার কারণ হচ্ছে কিছু কিছু স্কুলে দেখবা যে গ্রাফ রিলেটেড যেসব প্রবলেম আছে ও গ্রাফে ড্র করতে বলে, আবার কিছু কিছু স্কুলে তারা আবার খাতায় লিখতে বেশি প্রেফার করে। সো এটা হচ্ছে যার যার স্কুলের একটা ম্যাটার। তো ওটা যেহেতু নাম্বারটা স্কুল থেকে দেওয়া হবে, এই জন্য তোমরা চেষ্টা করবা সবাই মিলে আসলে গ্রাফ পেপারটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে অঙ্কন করার। তোমরা সবাই আঁকতে পারবে এটা আমি বুঝতে পারছি, কিন্তু সবাই একটু আইডিয়াটা নিবে আর কি, কোনটা আসলে তোমার জন্য বেটার হবে বা তোমাদের স্কুলের জন্য বেটার হবে। এটা হচ্ছে আমাদের এজিয়ার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এটা ও থেকে এ পর্যন্ত এটা আস্তে আস্তে আমাদের সাথে বৃদ্ধি পাচ্ছে, মানে হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, বাট পদার্থের ভৌত অবস্থা চেঞ্জ হচ্ছে না। তারপর এ থেকে বি তে দেখবে তোমাদের পদার্থের ভৌত অবস্থা চেঞ্জ হচ্ছে, বাট তাপমাত্রা বাড়তেছে না। বি থেকে সি তে তোমাদের আবার টেম্পারেচারটা বাড়তেছে, বাট আসলে এটা আমাদের ভৌত অবস্থা চেঞ্জ হচ্ছে না। সি থেকে ডি তে আবার আসলে আমাদের ভৌত অবস্থা চেঞ্জ হচ্ছে। ডি থেকে ই তে দেখবে জাস্ট টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তখন আর আসলে ওটা গ্যাসে পরিণত হয়ে গেছে, তখন গ্যাসের টেম্পারেচারটা বাড়তেছে সাধারণত। তো এটা পরে দিয়ে আস্তে আস্তে আমরা যদি আরো বৃদ্ধি হতে থাকি এটা একটা সময় প্লাস মধ্যে কনভার্ট হতে পারে, বাট তার জন্য অনেক উপরের দিকে যেতে হবে, গ্রাফটা আসলে অনেক উপর দিকে চলে যাবে। তো এটা হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যে তাপীয় বক্ররেখা যেটাকে বলে এটা। এবারে হচ্ছে তোমাদের গ্রাফটা একটু বিশ্লেষণ করতে হবে। ভাইয়া যে কথাটা বললাম, এই কথাটা তোমাকে একটু বাংলায় বিশ্লেষণ করতে হবে, কারণ আমরা যখন কোনো চিত্র লিখি ওই চিত্রটা তোমাদের বিশ্লেষণ করে দেওয়াটা অনেক জরুরি। তো ফার্স্টে আমাদের এখানে চিত্রে হচ্ছে ও হচ্ছে আমাদের রৌপ্যের স্বাভাবিক অবস্থা, মানে ও হচ্ছে একদম তোমাদের নিউট্রাল পয়েন্ট, যেখান থেকে আসলে আমরা ওই নর্মাল যে সিলভারটা আছে ওটা নিয়ে যাত্রা শুরু করছি আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা আসলে নর্মাল টেম্পারেচার ওখান থেকে। তো
তো এখন তাপমাত্রা বাড়তে থাকলে এ বিন্দুতে পৌঁছালে কঠিন থেকে তরলে পরিণত হওয়া শুরু করে, মানে হচ্ছে প্রথমে আমি যদি একটা কঠিন বস্তুকে তাপ দিই ওটা তরলে কনভার্ট হবে। তো প্রথমে হচ্ছে তোমার এ বিন্দুতে পৌঁছাইতে হবে, এ বিন্দুতে মানে ও থেকে এ তে পৌঁছাইতে হবে। মানে তো হচ্ছে আমি যখন ও থেকে এ তে আসছি আমার টেম্পারেচারটা শুধুই বাড়ছে, এ থেকে যখন তুমি বি তে পৌঁছাবা তখন দেখবে যে তোমার এই যে কঠিন পদার্থ যেটা আছে এটা আসলে আস্তে আস্তে তরল হওয়া কনভার্ট করছে। এখানে সাধারণত টেম্পারেচার আর বাড়বে না, এখানে তাদের ভৌত অবস্থার একটা পরিবর্তন ঘটবে। আচ্ছা, তো কারণ এই বিন্দু হলো রূপের গলনাঙ্ক, এখানে হচ্ছে আমাদের 961.8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ওইখানে দেখবে যেটা গলা শুরু করবে, গলা গিয়ে দেখবে যেটা আস্তে আস্তে পানিতে কনভার্ট হচ্ছে। তো তাহলে ও হচ্ছে তাপের কঠিন অবস্থা এবং এবি হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার অবস্থা। তার মানে এবি হচ্ছে তোমার দেখবে যে এখানের মধ্যে আসলে সাধারণত এটা আমাদের টেম্পারেচারটা দেখবে যে তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। তো যেহেতু এটা আমাদের অবস্থান পরিবর্তন ঘটাচ্ছে, তো তার মানে এটাকে সাধারণত আমরা বলা হয় সুপ্ত তাপ, আরেকটা হচ্ছে তোমার আপেক্ষিক তাপ। তো একটা সাধারণত দেখবে যে তোমাদের পদার্থের অবস্থা পরিবর্তন করা, একটা হচ্ছে যে পদার্থের টেম্পারেচার বাড়ায়, দুইটা দুই রকম ভূমিকা আছে। আচ্ছা, আবার তাপমাত্রা বাড়তে থাকলে তা আসলে সি বিন্দুতে স্থির হয়ে যায় এবং আমাদের রৌপ্য এর অবস্থায় বাষ্প হতে থাকে। তো এরপর যেটা কন্টিনিউয়াস আমরা টেম্পারেচার বাড়ায় এটা বি থেকে আবার সি বিন্দুতে যাবে, সি বিন্দুতে যাওয়ার সময় টেম্পারেচারটা বাড়বে, ওই তরলটা টেম্পারেচার বাড়বে এবং একটা পর্যায়ে সি থেকে আসলে ওই টেম্পারেচারটা আসলে এমন ভাবে বাড়বে যে এটা আসলে গ্যাসে পৌঁছবে আর কি। তো সি বিন্দুতে রৌপ্যের স্ফুটনাঙ্ক হচ্ছে 2162 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বিসি হচ্ছে রৌপ্যের তরল অবস্থা এবং সিডি হলো তরল থেকে বাষ্প হওয়ার অবস্থা। ডি বিন্দুতে সম্পূর্ণ রৌপ্য বাষ্পে পরিণত হয়ে যায়, তারপর হচ্ছে যে আবার তাপমাত্রা বাড়তে থাকলে এবং ডি এর রৌপ্য বাষ্প অবস্থা। এটা হচ্ছে রৌপ্যের তাপ প্রদানের বক্ররেখা। তো তাপ প্রদানের বক্ররেখাটা আমরা এখানে একটা বিশ্লেষণ করে দিব। এবার হচ্ছে খ নম্বর কোয়েশ্চেনে, খ নম্বর হচ্ছে যে আমাদের উপশক্তি স্তর নিয়ে একটা কোয়েশ্চেন করা হয়েছে। তো ফার্স্টে জানতে হবে তোমার থেকে উপশক্তি স্তর জিনিসটা কি। নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে আসলে অরবিটাল বা উপশক্তি স্তর বলে। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে। কোন শক্তি স্তরের মানকে অরবিটাল এন দ্বারা এবং উপস্তরের সংখ্যাকে অরবিটাল দ্বারা প্রকাশ করা হয়, অরবিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। গ্রুপ 11 এর প্রথম মৌলটি হচ্ছে কপার এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29। নিম্নে এর উপস্তরের আমাদের ধারণা অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করা হলো। তো আমরা এটা আফবাউ নীতিতে যদি এটাকে ইলেকট্রন বিন্যাস করি এটা আসবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। সো এখানে আসলে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে আমাদের 4s1 এটা 3d10 হয়েছে। এবার কেন হয়েছে এটা একটু বিশ্লেষণ তোমার থেকে দাঁড় করাইতে হবে। সো কভারের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম হওয়ার কারণ এটা আসলে তোমার থেকে অ্যানালাইজ করতে হবে। তো আমরা একটু নিচে দিয়ে যাই। তো এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তো এবার ব্যতিক্রম হওয়ার কারণটা আমি একটু বিশ্লেষণ করি, সবাই খেয়াল করো। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কপারের ক্ষেত্রে 4s2 এবং 3d9 থেকে 4s1 ও 3d10 হয়েছে। কারণ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিঃস্থ শক্তি স্তরে ডি অরবিটাল অর্ধপূর্ণ বা অপূর্ণ অবস্থায় থাকে তবে ওই মৌলের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। কিন্তু কপারের শক্তি স্তরে D9 একটি অসম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস হওয়ায় এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে পূর্ণতা প্রাপ্তি হয়। এই জন্য কপারের ইলেকট্রন বিন্যাসে বহিঃস্থ শক্তি স্তরে 4s ও 3d9 এর পরিবর্তে 4s1 ও 3d10 হয়। পূর্ণতা প্রাপ্তি হয়, এই জন্য কপারের ইলেকট্রন বিন্যাসে বহিঃস্থ শক্তি স্তরে 4s2 ও 3d9 এর পরিবর্তে 4s1 ও 3d10 হয়। স্থিতিশীলতার জন্য কপার ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায়। এটা আসলে ব্যতিক্রমটা হয়ে থাকে তার কারণ হচ্ছে যে আমাদের অপূর্ণ অবস্থায় এবং পূর্ণ অবস্থায় দেখবে ডি অরবিটাল অনেক বেশি সক্রিয় হয়ে থাকে, ওই অবস্থাটাই অনেক বেশি স্টেবল। তো এখন যদি তুমি যদি পূর্ণতা মানে ওই স্থিতিশীলতার খুব কাছাকাছি থাকো, আমি হচ্ছে D4 এ থাকো অথবা তুমি D9 এ থাকো, তো তার মানে তুমি হচ্ছে অনেক অস্থিতিশীল। তুমি কারণ হচ্ছে তুমি একটু পরে স্থিতিশীল হইতে পারবা, একটা ইলেকট্রন নিয়ে স্থিতিশীল হইতে পারবা। এখন তোমার বর্তমান অবস্থাটা কিন্তু অস্থিতিশীল। যেমন তুমি দেখবে যে সোডিয়াম যেটা আছে, সোডিয়ামের সর্ববহিঃস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। অন্যদিকে ক্লোরিন যেটা আছে, ক্লোরিনের সর্ববহিঃস্থ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, ওর একটা ইলেকট্রন দরকার, সেটা হচ্ছে যে আমাদের অষ্টক পূর্ণ করার জন্য। তুমি দেখবা আমাদের অক্সিজেন আছে, অক্সিজেন হচ্ছে যে আমাদের সর্ববহিঃস্থ স্তরে তার আসলে 6টা ইলেকট্রন দরকার,
ছয়টা ইলেকট্রন আছে আর দুইটা ইলেকট্রন দরকার। এখানে দেখবা তোমার ক্লোরিন যেটা আছে, ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন পেয়ে ও স্থিতিশীলতা অর্জন করতে পারবে, এই জন্য ও হচ্ছে অনেক বেশি অস্থিতিশীল অবস্থায় থাকবে। সো তার মানে তো অন্য যে কোনো থেকে ইলেকট্রন টান দিতে পারে বা ইলেকট্রন নিজের দিকে ও আকর্ষণ করতে পারবে। সো এই জিনিসটা দেখবে যে একটা আমাদের ঘটনা হয়ে থাকে, তার কারণ হচ্ছে যে ওদের ইলেকট্রন অষ্টক কাঠামোটার খুব কাছাকাছি হলে ওইসব মৌল আসলে স্থিতিশীলতার দিকে যেতে থাকে। ওকে, সো এই জন্য আসলে বেসিক্যালি আমাদের 3D9 আসলে একটা অস্থিতিশীল কাঠামো, ও চেষ্টা করবে ও 3D10 হয়ে যাওয়া। এটা হচ্ছে অরবিটালের মধ্যে স্থিতিশীলতা। আমরা বলতেছি এটা মৌলের মধ্যে স্থিতিশীলতা, এটা হচ্ছে অরবিটাল নিজেদের মধ্যে একটা স্থিতিশীলতা বজায় রাখতে চায়, পৃথিবীর সবকিছু দেখবে একটা স্ট্যাবিলিটি মেনটেন করতে চায়। এটা হচ্ছে ঘটনাটা। এবার আসছে আমাদের গ নম্বর কোয়েশ্চেনটার মধ্যে, এই জন্য আসলে 4s2 না হয়ে 3D9 হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো এটা 3D10 কেন হয় আর কি, এটা এই স্ট্রাকচারটা মেনটেন না করে কেন আসলে এই জিনিসটা হয়। এবার আসতেছে আমাদের গ নম্বর কোয়েশ্চেন। গ নম্বর কোয়েশ্চেন বেসিক্যালি একটা ম্যাথ। ম্যাথটাতে কি বলছে আমরা একটু দেখি। আমাদেরকে বলছে আপেক্ষিক পারমাণবিক ভর ক্যালকুলেট করতে। তো তোমার এখানে উদ্দীপকে দেওয়া আছে আমাদের রৌপ্য বা সিলভারের একটা আইসোটোপ হচ্ছে যে আমাদের 107 এজে, একটা হচ্ছে 109 এজে। প্রকৃতিতে এদের পরিমাণ হলো আমাদের এত%, তো নিম্নে এদের আপেক্ষিক পারমাণবিক ভর ক্যালকুলেট করা হলো। তো আমরা একটু ক্যালকুলেট করি। আমাদের যে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ, মানে কোন একটা আইসোটোপ পার্সেন্টেজ ইনটু এম, মানে তো হচ্ছে ওই পার্সেন্টেজের যে আইসোটোপটা আছে ওই আইসোটোপটার পারমাণবিক ভর। এরপর হচ্ছে আমাদের কিউ, কিউ মানে আরেকটা আইসোটোপ তুমি যেটা পাবা প্রক্রিয়াতে, ওটার পার্সেন্টেজ মানে এটা হচ্ছে 109%। আর ওইটার আপেক্ষিক পারমাণবিক ভর সেটা হচ্ছে 48.6% ডিভাইড বাই 100। তো এটা যদি আমি বের করি, এই মানটা আসতেছে 107.97। সো এজ এর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 107.9722। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। আসলে অ্যাসাইনমেন্টের সমাধান সবাই বুঝতে পারছো। এবার আসি আমাদের বিভিন্ন কোর্স সংক্রান্ত আলোচনায়। তোমরা অনেকে জানো যে আমাদের ইংলিশ অ্যাপসের নবম দশম শ্রেণীর বিভিন্ন কোর্সে সাধারণত ভর্তি চলছে। এই কোর্সগুলোতে তোমরা পাবা যে নিজস্ব অ্যাপের মাধ্যমে ক্লাস ও পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় একজাক্ট মেধাবী শিক্ষার্থী দ্বারা পাঠদান, আমাদের 24x7 মানে 24/7 তোমরা আসলে মেসেঞ্জার হেল্প সাপোর্ট পাবা। প্রত্যেক ক্লাসের তোমরা রেকর্ডিং পাবা, সপ্তাহ ও মাসিক পরীক্ষা পাবা, এবং লেকচার শিট ও প্র্যাকটিস শিট প্রদান এবং এসএমএস এর মাধ্যমে তোমাদের ফলাফল জানিয়ে দেওয়া হবে। তো অনেক সুবিধা পাচ্ছ তোমরা স্বল্প মূল্যে। তোমাদের অলরেডি সকল কোর্স যেগুলো আছে ওগুলো অলরেডি আমাদের ইংলিশ আমাদের চালু আছে, তোমরা চাইলে এনরোল করতে পারো। এখানে সাধারণত কারা ক্লাস নিয়ে থাকেন, অনেকে কোয়েশ্চেন থাকতে পারে মাথায়। এখানে দেখবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আলামিন স্যার ক্লাস নিয়ে থাকেন, যিনি ইংলিশ অ্যাপস এর ফাউন্ডার। এবং এছাড়াও দেখবে যে ম্যাথ ডিপার্টমেন্টের ক্লাস নিয়ে থাকেন তানজিম স্যার, যে হলাম আমি। তোমাদের রবিন স্যার আছে, যিনি পুরো বায়োলজি সেক্টরটা আসলে দেখে থাকেন। তোমাদের সামিউল স্যার আছে, সামিউল স্যার ফিজিক্স ডিপার্টমেন্টের ক্লাস নিয়ে থাকেন, সাধারণত ফিজিক্স এর যে সাবজেক্টটা আছে। এছাড়াও দেখবেন যে আমাদের কেমিস্ট্রি টিচার, আমাদের দেখবে যে আবার আদার্স যেসব কমার্সের সাবজেক্ট আছে ওগুলোর জন্য আমাদের টিচার আছে। তো তোমরা যারা আসলে চিন্তা করতেছো যে বাসা বসে আসলে তোমাদের সময়টা ওয়েস্ট হচ্ছে, বা আসলে স্কুল কলেজ তো কিছুই অফ, কিছুই না অন, কিছুই না অফ, কিছুই না on, এরকম করতেছে, তো তোমাদের জন্য সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে অনলাইন একটা ভালো প্ল্যাটফর্মের মধ্যে নিজেকে আসলে পড়াশোনায় ব্যস্ত রাখা। তার কারণ হচ্ছে তোমাদের দিন শেষে কিন্তু এসএসসি পরীক্ষা সবার থেকে দিতে হবে। তো সবাই চেষ্টা করবা যে আমাদের প্ল্যাটফর্মটা একবার ঘুরে দেখার এবং আমাদের ক্লাসগুলো দেখার, শিক্ষকদের মানগুলো একটু দেখার। তারপর হচ্ছে আমাদের কোর্সগুলোতে তোমরা চাইলে এনরোল করতে পারো। এই পর্যন্ত দেখবে যে আমাদের কোর্স আসলে শত শত শিক্ষার্থী এনরোল করে আছে, যারা আসলে আমাদের এই কোর্সগুলো থেকে যথেষ্ট পরিমাণ লাভবান হচ্ছে। তো সবাই আসলে আমাদের কোর্সে ঘুরে আসতে পারো। তোমাদের ভর্তির জন্য এখানে একটা নাম্বার দেওয়া আছে। আমাদের সায়েন্সের সকল বিষয়ে কোর্স হচ্ছে 1500 টাকা। আমাদের কমার্সেরটা মনে হয় 1300 টাকা, ওটা একটু তোমরা জেনে নিবা। তোমাদের আসলে ভর্তির জন্য এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটার মধ্যে সবার থেকে যোগাযোগ করতে হবে। এখানে যে নাম্বারটা দেওয়া আছে। সো এটা হচ্ছে নাম্বারটা। এবার আসতেছে আমাদের অ্যাপস এর একটু কথাবার্তায় আসে। আমাদের তোমরা অনেকে জানো যে আমাদের একটা অ্যাপস আছে। তোমরা অ্যাসাইনমেন্ট কিন্তু আসলে ওর জন্য আসলে এদিক ওদিক ছোটাছুটি তোমাদের করার দরকার নাই। তোমরা অ্যাপসটার মধ্যে আসলে সমস্ত ধরনের অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে। এছাড়া তোমরা আসলে কোর্সের বিভিন্ন বিজ্ঞাপন, বিভিন্ন নোটিশ, এছাড়া ইউটিউবে দেখবে যে অনেক ফ্রি কন্টেন্ট তোমরা এই অ্যাপসটার মধ্যে পেয়ে যাবে। তো অনেক চমৎকার একটা অ্যাপস, যেখানে তোমাদের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে তোমাদের স্কুলের সমস্ত বিষয়, এমনকি তোমাদের পড়াশোনা রিলেটেড সব কাজে কিন্তু এই একটা অ্যাপস দিয়ে হয়ে যাচ্ছে গা। সো কেন তুমি আসলে ফেসবুকে অন্যান্য জায়গায় দৌড়াদৌড়ি করবা, ইউটিউবে দৌড়াদৌড়ি করবা, সময় নষ্ট করবা? জাস্ট এই অ্যাপসটা ভালো মতো ফলো করবা, সবাই এটা ডাউনলোড দিয়ে রাখো। তোমাদের কোর্সের সংক্রান্ত বিভিন্ন নোটিশ, এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে করা হয়ে থাকে। এছাড়া দেখবে তোমাদের আমাদের ইউটিউবে অনেকগুলো ফ্রি কন্টেন্ট তোমাদের জন্য তৈরি করে দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলে ওগুলো দেখে নিতে পারো। দেখবে যে এতে তোমাদের আসলে চর্চাটা বেশি হবে। তো তোমরা আমাদের যারা যারা অ্যাপসটা ডাউনলোড করেন তারা একটু ডাউনলোড করে নিয়ে এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটে তোমরা চাইলে ঘুরে আসতে পারো।
ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবো। নেক্সট দেখা হবে সবার সাথে। আশা করি অ্যাসাইনমেন্টের সমাধান সবাই বুঝতে পারছো। সো দেখা হবে পরবর্তী কোন একটা অ্যাসাইনমেন্টে। টাটা, সবাই ভালো থাকবে।